হিটলারের বিষয়ে কখনোই তার খুব বড় ধারণা ছিল না সুভাষ বসু। শেষ পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষার পর তাকে বলা হলো তাকে সাবমেরিনে করে পাঠানো হবে। সুভাষ বসুকে নিয়ে নানা রকম কাহিনী, নানা মিথ এখনও ছড়িয়ে রয়েছে। বিভিন্ন গবেষণা যেটা করেছি দীর্ঘ সময় থেকে জার্মানিতে, সেগুলো নিয়েই কথা বলবো। অবিভক্ত ভারত আন্দোলন বা ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন আমাদের সর্বভারতীয় রাজনীতিবিদ বাঙালি সুভাষ বসু। সুভাষ বসুকে নিয়ে নানা রকম কাহিনী, নানা মিথ এখনও ছড়িয়ে রয়েছেন। তিনি কিভাবে জার্মানিতে গেলেন, কেন তিনি রাশিয়া না গিয়ে জার্মানিতে গেলেন, বা শেষ পর্যন্ত কী বা ঘটল। তো আমি আমার বিভিন্ন গবেষণা যেটা করেছি দীর্ঘ সময় থেকে জার্মানিতে, সেগুলো নিয়েই কথা বলবো। সুভাষ বসু ব্রিটিশদেরকে বিরুদ্ধে আন্দোলন করে ভারতের স্বাধীনতা আদায় করা যায় কীভাবে, কিন্তু 20 বছরে তিনি 11 বার জেল খেটেছিলেন এবং তার রাজনৈতিক পদ্ধতিতে তিনি বুঝেছিলেন সনাতনী পদ্ধতিতে বা নিয়ম মাফিক পদ্ধতিতে ব্রিটিশদেরকে সরিয়ে ভারতের স্বাধীনতা পাওয়া যাবে না। তাই তিনি চেষ্টা করেছিলেন কিছু বিকল্প পথ কীভাবে করা যায়। খুবই অবাক লাগে তিনি শেষ পর্যন্ত সেই 80 বছর আগে কিভাবে এই যোগাযোগগুলো ঘটিয়েছিলেন। 1941 সালের 17 জানুয়ারি তিনি হঠাৎ করেই কলকাতা ছেড়ে গেলেন। তার 8 দিন পরেই ছিল তার আবার কোর্টে হাজিরা হবার দিন। তিনি কলকাতা ছেড়ে চলে গেলেন কাবুল। কাবুলে গিয়ে কার সাথে দেখা করবেন, কী করবেন ভাবলেন, এবং সেখানে তিনি প্রথম সোভিয়েত রাষ্ট্রের সাথে দেখা করলেন, কিন্তু সোভিয়েত রাষ্ট্রদূত তার সাথে দেখা করতে চাইলেন না। পরে গেলেন তিনি জার্মান দূতাবাসে। তখন জার্মান দূতাবাসে ছিলেন হান্স পিলগার, জার্মান রাষ্ট্রদূত। তিনি বিষয়টা খুব মমতার সাথে নিলেন এবং তা কথা বললেন সুভাষ বসুর সাথে, এবং বললেন এরপর থেকে যেন উনি আর দূতাবাসে না আসেন। উনি একটা যোগাযোগ ঘটিয়ে দিলেন, যার মাধ্যমে সুভাষ বসু যোগাযোগ করবেন। এবং শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তাকে না নেবার কথা জানার পর সুভাষ বসু জার্মানিদের সহায়তায় বার্লিনে আসার কথা ভাবলেন। তবে সেই সময় ইটালিয়ান দূতাবাস তাদের একজন কর্মচারীর পাসপোর্ট ছবি পরিবর্তন করে মাসাত্তো নাম দিয়ে তাকে জার্মান যাওয়ার সুযোগ করে দেন। তবে সোভিয়েত দূতাবাস তাকে সুযোগটা দেয় যে উনি মস্কো হয়ে বার্লিন যেতে পারবেন। শেষ পর্যন্ত তারা মোটর গাড়ি করে কাবুল থেকে মস্কো আসলেন এবং সেখান থেকে প্লেনে করে বার্লিনে আসলেন। কলকাতা থেকে আসলেন বার্লিনে। এই যোগাযোগটা কীভাবে ঘটেছিল, তো সেই সময় কাবুলে জার্মান রাষ্ট্রদূত ছিলেন হান্স পিলগার। উনি জার্মান রাজধানী সেই সময়কার বার্লিনে, এখনও বার্লিন রাজধানী, পররাষ্ট্র দপ্তরকে কী কী লিখলেন, কী কী বললেন, পক্ষে বিপক্ষে সব টেলিগ্রামগুলো আমি সেখানে পাই, এবং এই টেলিগ্রামগুলো আমার এই গবেষণা কাজের মধ্যে রয়েছে। এবং উনি বার্লিনে পৌঁছানোর পর প্রথম দেখা হয় ভোরম্যান ছিলেন রাজনৈতিক বিদেশ বিষয়ক সচিব, এবং ভোরম্যানের সাথে আলোচনা করার পর উনি জানালেন যে কিভাবে ভারতবর্ষের স্বাধীনতার কথা তিনি চিন্তা করছেন এবং বার্লিন কী সহায়তা করতে পারে। উনি 2 দিন পর প্রায় 6 পাতার উনি একটা প্রস্তাব দিলেন জার্মান গভর্নমেন্টকে। 2 এপ্রিল 1941 সাল সুভাষ বসু বার্লিনে এসে পৌঁছলেন। তাকে বিমানবন্দরে গ্রহণ করতে গিয়েছিলেন জার্মান কিছু কূটনৈতিক, এবং পরে যে জার্মান মহাকাশগুলো থেকে দেখা যায় যে জার্মানদের ইচ্ছা ছিল যে অবিভক্ত ভারতে ব্রিটিশ যে ব্যবসা বাণিজ্য করছে তারাও কিছু ব্যবসা বাণিজ্য করবে, এবং তারা এমন কিছু লক্ষ্য ছিলেন তার এই ব্যাপারে যেন একটা সম্পর্ক উন্নয়নের জন্য সহায়তা করা যায়। তো তারা এই সময়তে এই সুযোগে সুভাষ বসুকে সাথে কাজ করতে চাইলেন, সহযোগিতা করতে চাইলেন। তার অর্থ মানে সেই সময় নাৎসি সরকার সহসাই শুধু সুভাষ বসুকে সাহায্য করতে চায়নি, তাদেরও পিছনে একটা স্বার্থ ছিল। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশকে সরাতে কেন সুভাষ বসু হিটলারের সহযোগিতা নিয়েছিলেন তা নিয়ে নানা ধরনের মতামত আছে, এবং জার্মানিতে এবং ভারতে তাকে নিয়ে যারা গবেষণা করেছেন কেউ এটা বলেছেন গান্ধীজির অনুসারী রয়েছেন, আবার নেতাজি সুভাষ বসুর অনুসারী রয়েছে। তবে আমার গবেষণাতে আমি কোথাও দেখিনি নেতাজি সুভাষ বসু জার্মানের
যে হিটলারের যে অন্যায় অত্যাচার নাৎসিবাদের যে প্রভাব চারিদিকে পড়েছিল তাকে তিনি সমর্থন করেছিলেন। তিনি একটা কথা বলতেন, শত্রু শত্রু আমার বন্ধু, কারণ তিনি নির্যাতিত হয়েছিলেন ব্রিটিশদের হাতে, বারবার ভারতবর্ষের মানুষ নির্যাতিত হয়েছিল। ব্রিটিশ যে জিনিসটা ইউরোপে বলা হয় না, বা ইউরোপিয়ান দেশগুলোতে তাদের উপনিবেশবাদ নিয়ে কম কথা বলেন, যে কীভাবে ব্রিটিশরা ভারতে হত্যাযজ্ঞ এবং লুণ্ঠন চালিয়েছিল, সেই জিনিসগুলো ইউরোপে আপনি বা জার্মানদের কাছে বা ব্রিটিশদের কাছে খুব কম শুনতে পাবেন। তো অনেক আবার বিকল্প যারা গবেষক আছেন তারা এই জিনিসগুলো খুঁজে বলেছেন যে এছাড়া সেই সময় ব্রিটিশদের সরাতে ভারত থেকে সুভাষ বোসের কোনো বিকল্প ছিল না, কোনো বিকল্প পথ ছিল না। তাই তিনি জার্মানিতে গিয়েছিলেন এবং এই সহযোগিতা নিয়েছিলেন। সুভাষ বসু একটা মক্ষম সময় খুঁজে নিয়েছিলেন এবং এটা তার রাজনৈতিক পরিপক্কতা থেকে বা অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন যে ওই সময় কেন তিনি বার্লিনে যাওয়ার চেষ্টা করলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটিশ উপনিবেশবাদ বা ব্রিটিশের যে সবথেকে অর্থনৈতিকভাবে ভালো জায়গা ছিল ভারতবর্ষ, যেখান থেকে ব্রিটিশরা অনেক আর্থিকভাবে লাভবান হতো, সেখানেও তখন ভারত ছাড়া আন্দোলন শুরু হয়ে গেছে। তবে সুভাষ বসুর পদ্ধতিতে নয়, অন্য পদ্ধতিতে ভারত স্বাধীনতার জন্য তখন জওহরলাল নেহেরু, গান্ধীজি, কায়েদ-ই-আজম জিন্নাহ আন্দোলন করছেন, সুভাষ বসু সেই আন্দোলনের সাথে ছিলেন। কিন্তু এই আন্দোলন তার আর পছন্দ হয় নাই, তিনি অন্য বিকল্প পথ বেছে নিয়েছিলেন। আর ব্রিটিশরা ছিল চাপের মুখে। এই কারণেই ভারত ছাড়া আন্দোলন তো হচ্ছেই ভারতে, তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তাদের যে তেল খনি ছিল লিবিয়াতে এবং মিশরে, সেখানেও তারা জার্মান এবং ইটালি সেনাবাহিনীর চাপের মুখে ছিলেন। সেখানে যুদ্ধ হয়েছিল এবং সুভাষ বোস 2রা এপ্রিল 1941 সালে বার্লিনে পৌঁছানোর দুদিন আগেই একটা বড় যুদ্ধ সংঘটিত হয় লিবিয়াতে। জার্মান মার্শাল এডউইন রোমেল, তাকে জার্মানিতে মরুশ্রীগাল বলা হয়, লিবিয়াতে ব্রিটিশ বাহিনীকে পরাস্ত করে। জার্মান বাহিনী গিয়েছিলেন সেখানে, এডউইন রোমেল গিয়েছিলেন ইতালীয় বাহিনীকে সহযোগিতা করতে, কারণ তখন আপনারা নিশ্চয়ই জানেন যে অক্ষশক্তি বলা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জাপান, ইটালি এবং জার্মান মিলে হয়েছিল অক্ষশক্তি। এডউইন রোমেলের কাছে ব্রিটিশরা যখন পরাজিত হয়, সেখানে প্রায় 2000-এরও বেশি সংখ্যক সৈন্য এডউইন রোমেলের কাছে আত্মসমর্পণ করেন। এই সৈন্যদের বেশিরভাগই ছিলেন ভারতীয় বা ভাড়াটিয়া সৈনিক, এবং এই অধিকাংশ ভাড়াটিয়া সৈন্যদেরকে পরে নিয়ে আসা হয় জার্মানিতে। তারা ছিলেন দক্ষিণ জার্মানির আনাব্রুক বলে একটা ক্যাম্পে তাদেরকে আনা হয়। তখন তাদের মধ্যে একটা পরিকল্পনা আসে, এই সৈন্যগুলোকে তো আমরা ভারতীয় বাহিনীর হিসেবে ব্যবহার করতে পারি। নাম দিলেন ইন্ডিয়ান লিজিয়ন বা আজাদ হিন্দু ফৌজ। এবং পরিকল্পনা ছিল এরকম, এই আজাদ হিন্দু ফৌজ জার্মান সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা ট্রেনিং নেবেন, কিন্তু শর্ত হলো তারা জার্মান বাহিনীর সাথে, হিটলার ফৌজের সাথে কোনো যুদ্ধ করবেন না। তারা যুদ্ধ করবেন সুভাষ বসুর সাথে থেকে আফগানিস্তানের সীমান্তে এসে। ব্যাপারটা খুব অলীক মনে হতে পারে। পরিকল্পনা ছিল যে আজাদ হিন্দু ফৌজ যা জার্মানি সেনাবাহিনীর দ্বারা ট্রেনিংপ্রাপ্ত, তারা ককেশাস অঞ্চল হয়ে, সোভিয়েত ইউনিয়ন হয়ে আফগানিস্তানে আসবেন এবং ভারতে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু এর মধ্যে অ্যাডলফ হিটলার, যদিও সে রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি করেছিল, সোভিয়েত ইউনিয়ন হামলা করলেন এবং সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে হিটলার কিন্তু আরেকটা ফাঁদে পা দিলেন। কিছুদিন পরেই দেখা গেল যে প্রচণ্ড শীতে তার প্রযুক্ত হচ্ছে এবং জার্মান বাহিনী সেখানে পরাস্ত হচ্ছেন, এবং সেই রাস্তাটা ককেশাস হয়ে সোভিয়েত ইউনিয়ন হয়ে আফগানিস্তানে পৌঁছানোর এই পরিকল্পনা পরে বাতিল করতে হয়। 27শে মে 1942 ডেকে পাঠালেন যে সুভাষ বসু কথা বলবেন হিটলারের সাথে। তো জার্মানির মহাফেজখানাগুলোতে আপনি হিটলার বিষয়ক খুব ব্যক্তিগত বিষয়ক জিনিসগুলো আপনি চাইলেই পাবেন না, তার সাথে আপনার কারণ দেখাতে হবে যে আমি কেন এটা চাচ্ছি, কী করব। এটা এর ইচ্ছা করি হিটলারের ছবি, হিটলারের নানা সিম্বল তারা এটা বন্ধ করে রেখেছে, এরা প্রকাশ অত করতে দেন না বা চান না। তা আমি বলেছিলাম যে আমি একটা গবেষণা কাজের জন্য দরকার। শেষ পর্যন্ত তারা হিটলারের সাথে সুভাষ বসুর যে প্রায় 1 ঘন্টা আলোচনা হয়, সেখানকার 6 পাতার যে মূল প্রোটোকলটা তারা আমাকে পাঠান।
এবং সেই আলোচনা প্রোটোকলটা আমি পড়ে দেখি আসলে তাদের সাথে যে আলোচনাটা হয়েছিল তাতে সুভাষ বসু খুশি হতে পারেননি। হিটলারের বিষয়ে কখনোই তার খুব বড় ধারণা ছিল না সুভাষ বসু, এবং তার রাজনীতি এবং বিভিন্ন জাতি বর্ণ বিষয়ে তার যে কথোপকথন সেগুলো সুভাষ বসু কোনো সময় পছন্দ করতেন না। তিনি ছিলেন বিপরীতধর্মী মানুষ, কিন্তু তবুও ভেবেছিলেন যে হিটলার হয়তো তাকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিষয়ে আলাদা কিছু বলবেন, আলাদা কিছু করবেন, কিন্তু শেষ পর্যন্ত হিটলার তা করলেন না। এবং সোজা কথা বলা চলে তাদের মধ্যে এই 1 ঘন্টা আলোচনাটা তেমন কোনো ফলপ্রসূ আলোচনা হয় নাই। সেক্ষেত্রে শেষ পর্যন্ত সুভাষ বসু হিটলারকে প্রস্তাব করে তাহলে আমি আবার পূর্বে ফিরে আসবো, প্রাচ্যের দেশে ফিরে এসে, যেখানে তখন আজাদ হিন্দু ফৌজ গঠিত হয়েছিল আবার সিঙ্গাপুরে এবং জাপানে, এদিকে চলে আসবেন। কিন্তু তখন তো বললেই হলো না যে আমি চলে আসবো। বিশ্বযুদ্ধের কারণে তখন সুভাষ বসুর মতো নেতার সহসাই জার্মান থেকে জাপানে আসা এত সহজ বিষয় ছিল না। শেষ পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষার পর তাকে বলা হলো তাকে সাবমেরিন করে পাঠানো হবে। সেই সময় উত্তর জার্মানির কিল, যেখানে সাবমেরিন বন্দরগুলো রয়েছে, সেখান থেকে ঠিক হলো উনি সাবমেরিনে করে আসবেন মাদাগাস্কার। আপনার নিশ্চয়ই চেনেন দক্ষিণ আফ্রিকার কাছে যে মাদাগাস্কার, সেই পর্যন্ত উনি আসবেন জার্মানি সাবমেরিনে, আর সেখান থেকে জাপানি সাবমেরিন তাকে নিয়ে যাবে টোকিও বা সিঙ্গাপুরে। তো আমি খোঁজ করতে থাকি এই বিষয়ে কী তথ্য আছে জার্মান আর্কাইভগুলোতে। খুবই মজার কথা, যারা সাবমেরিনার মানে যারা সাবমেরিন একসময় ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাদের কিছু সংগঠন আছে। এরকম একটা সাবমেরিনার আর্কাইভ আছে মিউনিকে। তো তারা মিউনিকের এই সাবমেরিনার আর্কাইভ থেকে আমি খুঁজে দেখলাম যে U-180 যে সাবমেরিনে করে নেত্রী সুভাষ বসু জার্মান থেকে মাদাগাস্কার এসেছিলেন, সেখানকার একজন সাবমেরিনার বা ওনাকে বলছেন উনি চিফ মেশিন অপারেটর ছিলেন, হারম্যান ভিন, তার একটা বিবৃতি রয়েছে। হারম্যান ভিন এই আর্কাইভে 6 পাতার একটা স্টেটমেন্ট লিখেছেন, এবং সেটা আমি চাওয়ার পর এটা পাই। এবং জার্মান ভাষার একটা স্টেটমেন্টে হারম্যান ভিন বলছে, আমি বিস্তৃত না বলে ছোট্ট করে বলবো যে কোনোখানে বড় যাত্রা হলে সাবমেরিনগুলোতে সব পরিবার আসতো, তাদের জন্য একটা অনুষ্ঠান হতো, যাওয়ার আগে একটা ভোজসভা হতো, কিন্তু এবার খুব গোপনে সব কিছু হচ্ছে, এবং বলছে গভীর রাতে সাবমেরিনটা ছেড়ে যাবে। তখন হারম্যান ভিন জানাচ্ছে, চিফ মেশিন অপারেটর এই সাবমেরিনটার, যে আমরা শুনলাম ভারতের একজন বিখ্যাত ব্যক্তি বা আমাদের হিটলারের মতো, উনি ভারতের হিটলার, উনি এই সাবমেরিনে আসবে। গভীর রাতে জার্মান সামরিক অফিসাররা আসলেন সব, এবং উনি ওনার অভিজ্ঞতায় বলেছেন যে প্রথমে তিনি কী করলেন, কোথায় থাকতেন, ওনাদের সাথে কীভাবে মিশতেন। প্রথমে দিয়ে খুব নিচেই থাকতেন, উপরে আসতেন না, কারণ 3 মাসে আসা পৃথিবীর অর্ধেকটা পথ সমুদ্র ঘুরে উত্তর জার্মানির কিল শহর থেকে মাদাগাস্কার আসতে তাদের 3 মাস সময় লেগেছিল। তারপর সেখান থেকে তাদেরকে জাপানি সাবমেরিন আবার করে তাদেরকে জাপানে নিয়ে যাওয়া হয়, ইন্দোনেশিয়ার সাবাং দ্বীপে, কিন্তু সেটা তখন জাপানের দখলে ছিল। এই হলো তার সাবমেরিন ভ্রমণ। এবং আমার এই গবেষণাতে উঠে এসেছে যে এই সময়তে কী ঘটেছিল এই 3 মাসে। মানে এটা একদম মানে সহজ ছিল না। শত্রুপক্ষর তখন নানা যুদ্ধ জাহাজ, তারপর টর্পেডো, এগুলো বারবার তাক করেছে, এবং নানাভাবে নানা কৌশলে তাদেরকে মাদাগাস্কার এসে পৌঁছতে হয়েছিল। নেতাজির বিমান দুর্ঘটনা, অক্ষশক্তি মিত্রবাহিনীর কাছে পরাজিত হবার আত্মসমর্পণ করার 3 দিন পর সুভাষ বসু তাহেকু বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যু নিয়ে কল্পকথার শেষ নেই। অনেকেই বলেন এই দুর্ঘটনা ঘটে নাই, কেউ কেউ বলেন উনি ভারতে কোথাও লুকিয়ে আছেন, কোথাও সাধু হয়ে গেছেন, অনেকে বলেন সোভিয়েত ইউনিয়নে লুকিয়ে আছেন। তবে আমি আমার কথা বলবো না, আমি বলবো সুভাষ বসুর স্ত্রী কী বলে গেছেন, তার কন্যা কী বলছেন, এবং জাপানি ডাক্তার যিনি শেষ 6টি ঘন্টা তার মৃত্যুর আগে সুভাষ বসুর পাশে ছিলেন। 18ই আগস্ট 1945 সাল ফরমোজা বা যাকে আমরা তাইওয়ান বলে জানি, সেই তাহেকু বিমানবন্দর থেকে একটি জাপানি যুদ্ধবিমান রওনা হন। সেখানে ছিলেন সুভাষ বসু এবং তার সহযোগী ছিলেন হাবিবুর রহমান। একটি বোমারু বিমানকে যাত্রীবাহী বিমান বানানো হয়েছিল, এবং তাদের মাটিতে বসিয়ে প্লেনটা উড্ডয়ন করে, এবং প্লেনটি ওড়ার পরই একটা প্রপেলার নিচে খুলে পড়ে যায়, বিমানটিতে আগুন ধরে যায়। এই কথাগুলি হাবিবুর রহমানের সাথে যে ছিলেন এই প্লেনটিতে, তার মুখ থেকে কৃষ্ণা বসু শুনে উদ্ধৃত করেছেন তার বইয়ে। এবং সুভাষ বসু বসেছিলেন তেলের ট্যাঙ্কের পাশে একদম প্লেনটিতে, বিমানটির, এবং
তার ৮-৬০ সামরিক পোশাকে আগুন ধরে যায় এবং সে হাবিবুর রহমান তাকে জোর করে নিচে আসেন। হাবিবুর রহমান নিজেও আহত হয়েছিলেন এবং তিনি চেষ্টা করেন তার এই গায়ে যে পোশাকটি ছিল খুলে ফেলার, কিন্তু তারও হাত পুড়ে যায়, সেও পাশে আহত হয়ে শুয়ে পড়েন। এরপরে তাদেরকে তাহিকুর এক সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সামরিক হাসপাতালের ডাক্তার কিছুদিন পরেই ব্রিটিশ সামরিক বাহিনীর হাতে ধরা পড়েন এবং তিনি ওখানে বাধ্য হন এ ব্যাপারে একটি স্টেটমেন্ট দেওয়ার জন্য। তাকে বলা হয় যে আপনি কী অবস্থায় নেতাজি সুভাষ বসুকে পেয়েছিলেন এবং আপনি কী দেখেছিলেন। 1945 সালের 18ই আগস্ট সুভাষ বসুর যে বিমান দুর্ঘটনার কথা আমরা জানি, তা নিয়ে আমি জার্মান মহাপেচারগুলোতে খোঁজার চেষ্টা করি এই বিষয়ে কোনো দলিল দস্তাবেজ আছে কি না, কিন্তু তাদের কাছে ছিল না বা আমি এটা পাই নাই। ব্রিটিশ আর্কাইভ থেকে এই বিষয়ে লিখলে তারা আমাকে একটা দলিল দেয় এবং দলিলটা ছিল তাহিকুর যে নানান সামরিক হাসপাতাল আছে সেখানকার ডাক্তার ইয়োশিমি তানাশিয়া মৃত্যুর শেষ 6 ঘন্টা সুভাষ বসুর সাথে ছিলেন। তো উনি যে গোপন স্টেটমেন্ট দিয়েছেন ব্রিটিশ আর্মির কাছে, কারণ ওনাকেও গ্রেপ্তার হয়ে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে, উনি সেখানে বলেছেন যে বিকেলের দিকে একটি ট্রাকে করে 7 জনের অগ্নিদগ্ধ মানুষের আহত মানুষকে নিয়ে আসা হলো হাসপাতালে এবং সুভাষ বসুকে দেখে বলা হলো উনি একজন সম্মানীয় ভারতীয় রাজনীতিবিদ, তাকে যেন সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার সেবা করা যায়, চিকিৎসা দেওয়া যায়। এবং সে তারপর বলছেন যে উনি খুব সত্ত্বে তাকে বিছানায় শোয়ানোর পর তার সারা শরীরে মলম দেওয়া হলো, শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল এবং গলার দিককার অংশটা আরও বেশি পুড়েছিল এবং উনি বললেন যে দ্রুত আমরা একজন ইংরাজি বলা জাপানি বলা দোভাষীকে নিয়ে আসি, যে উনি যদি কোনো কথা বলেন সেগুলো আমরা একটু অনুবাদ করব বা তারা শুনবো। তবে তাকে বারবার বলা হয় তিনি কিছু বলতে চাচ্ছেন কি না, তবে তিনি বলেছিলেন শুধু পানি, এটা ডাক্তার তানাশিয়ার বক্তব্য, এবং তাকে ওই নলযুক্ত হাসপাতালের যে পানি খাওয়ার আছে তাতে পানি দেওয়া হয় এবং উনি 4 ঘন্টা ওখানে সজাগ ছিলেন। 74 ঘন্টা পর উনি আর কথা বললেন না, উনি জ্ঞান হারালেন। তারপর রাত 11টার দিকে স্থানীয় সময় সেদিনকে 18ই আগস্ট উনি মারা যান। তারপরও আমি বিষয়টা নিয়ে সুভাষ কন্যা অনিতা বসুকে জিজ্ঞেস করেছিলাম তিনি কতটুকু জানেন এই নিয়ে বা তার মা তাকে কী বলে গিয়েছিল। সুভাষ কন্যা অনিতা বসু বলেছিল, দেখো তোমাদের ভারত উপমহাদেশের মানুষ গুজব তত্ত্বে বিশ্বাস করে মাঝে মধ্যেই এবং গুজব ছড়াতেও পছন্দ করে এবং তারা এটা নিয়ে বেশ হইচই করে। বলল যে 18ই আগস্টের পরের দিন আমার ভিয়েনার বাড়িতে আমার মা, খালা এবং আমার নানি রেডিওতে শুনল যে সুভাষ বসু জাপানের তাহিকুতে এক বিমান দুর্ঘটনায় মারা গেছেন। সারা বাড়ি নিস্তব্ধ হয়ে আসলো। আমি বিছানায় শুয়েছিলাম, আমার মা এসে আমার বিছানার পাশে বসে কাঁদতে শুরু করলো এবং তিনি বললেন আমরা এই বিমান দুর্ঘটনা এবং আমার বাবার মৃত্যুর কথাটাই বিশ্বাস করি। সুভাষ বোসকে নিয়ে এই বিগত 3 বছর ধরে আমি জার্মানির 5টা আর্কাইভে নানা ধরনের জিনিসপত্র খুঁজি এবং তথ্যাদিগুলো বের করার চেষ্টা করি। এর প্রেরণার একটা বিষয় হলো সুভাষচন্দ্র বোস ছিলেন ভারতবর্ষের একজন স্বাধীনতাকামী মানুষ এবং তিনি অখণ্ড ভারতে বিশ্বাস করতেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং আরও বড় কথা তিনি ছিলেন একজন বাঙালি। এবং জার্মানিতে সুভাষ বসু যে 2টি বছর ছিলেন তিনি কাদের সহযোগিতা পেয়েছিলেন বা তাকে নিয়ে যে নানা রকম আলোচনা রয়েছে, আসলে সত্য ঘটনাগুলো কী এই তথ্যাদি জানার জন্যই আমি তাকে নিয়ে গবেষণার কাজটা করি। এবং যদিও সুভাষ বসুকে নিয়ে শত শত বই রয়েছে, আমার মূল উদ্দেশ্য ছিল যে কিছু অপ্রকাশিত তথ্য এবং দলিল খুঁজে বের করা, এবং আমি মনে করি আমার যে গবেষণার কাজটা আমি করেছি এর মধ্যে নানা অপ্রকাশিত জিনিস বের হয়ে এসেছেন।